নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা সংস্কৃত বিষয়ে লাস্ট মিনিট সাজেশন প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সংস্কৃত বিষয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি করলেই তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, তাহলে চলো আলোচনা করা যাক। প্রথমে আমরা বনগত গুহা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, বনগত গুহা তোমাদের যে গদ্যাংশ রয়েছে, তোমাদের দুটি গদ্যাংশ ছিল, আর্যাবর্ত বর্ণনা আর বনগত গুহা। তোমাদের আর্যাবর্ত বর্ণনা বাদ গেছে, তোমরা প্রত্যেকেই জানো। তাই বনগত গুহা থেকে তোমাদের প্রশ্নগুলি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সম্পর্কে এখন আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে বনগত গুহার প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও। বনগত গুহা গদ্যাংশে আলিপর্বা, ঠিক আছে, বনগত গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। ঠিক আছে, দেখো স্টার মার্ক মারা রয়েছে। তোমাদেরকে আমি আরেকবার বলে দিই, আমি যে সমস্তগুলোতে স্টার মার্ক মেরে রেখেছি, স্টার মার্ক প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে, এবং যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো তোমরা অন্তত একবার দেখে যাবে। ঠিক আছে, যেন তোমরা বানিয়ে লিখতে পারো। তাহলে প্রথম প্রশ্ন তোমরা দেখে নিলে, বনগত গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও, বনগত গুহা গল্পাংশে কশ্যপ ও অলিপর্বার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কশ্যপ আর অলিপর্বার অর্থনৈতিক অবস্থার বর্ণনা করা। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ, এর যে অ্যান্সারটা হয় প্রায় একই হয়। ঠিক আছে, এই অ্যান্সারটাতে তোমরা কিন্তু তোমাদের বনগত গুহা গদ্যাংশের বিষয়বস্তু লিখতে বলুক, যাই লিখতে বলুক, প্রায় একই টাইপের অ্যান্সার হবে। ঠিক আছে, তাই এই দুটো তোমরা খুব ভালো করে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, অসৌ সপদি নিকটবর্তী নং মহিরোহম আহরোহ। ঠিক আছে, তাহলে মহিরোহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আহরণ করলো, মহিরুহে আহরণ করে সে কি দেখলো? ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক মেরে রেখেছি, এই প্রশ্নটা তোমরা ভালো করে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, বনগত গুহা গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো। ঠিক আছে, তাহলে বনগত গুহা গদ্যাংশটির সার, বনগত গুহা গদ্যাংশ সম্পর্কে তোমরা কি জানো সেটা ছোট্ট সংক্ষেপে তোমাদেরকে লিখতে হবে। তাহলে তোমরা বনগত গুহা থেকে এই 4টি প্রশ্ন করে রাখলেই কিন্তু তোমরা বনগত গুহাতে যাই প্রশ্ন দেখে না কেন তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই 4টি থেকে তোমরা যে কোনো একটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন তোমরা একবার দেখে রাখবে চোখে। ঠিক আছে, যে দ্বারং চ সপদে সংবৃত্তম, কোন দ্বার? ঠিক আছে, ঘটনাটি বিশদে বর্ণনা করে, এটা তোমরা একবার দেখে রাখবে। পরবর্তী তোমরা দেখে নাও, অলিপর্বার চরিত্র আলোচনা করো, এটাও তোমরা একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, কিং ময়া প্রক্তেন পূর্ব পদ্মেন দারমিদং বিঘটেত। ঠিক আছে, তাহলে উক্তিটিতে ময়া বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার মনের বাসনা পূর্ণ করো। ঠিক আছে, তোমাদেরকে আমি আবারও বলে দিই, ওপরের প্রশ্নগুলো, এই 4টে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে যে কোনো একটি, এবং তোমাদের দুটো থাকবে, একটা করতে হবে। তাই তোমরা এই বাকি প্রশ্নগুলো জাস্ট একবার দেখে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা চলে যাও, বনগত গুহা গদ্যাংশ। ঠিক আছে, বনগত গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ। ঠিক আছে, প্রথম প্রশ্ন 8 নম্বরের প্রশ্নটা একই অ্যান্সার হবে। ঠিক আছে, তাই তোমরা প্রথম প্রশ্নটা করে রাখলে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেরে যাবে। তাহলে এই ছিল তোমাদের বনগত গুহা গদ্যাংশের ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন, তার মধ্যে প্রথম 4টে তোমরা করে রাখবে। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব পদ্যাংশে। ঠিক আছে, পদ্যাংশ থেকে তোমরা প্রত্যেকেই জানো এবছর তোমাদের গীতা থেকে বড় প্রশ্ন আসবে না বলে দেওয়া হয়েছিল, তোমরা পদ্যাংশ শুধু গঙ্গস্তোত্রম থেকে করে রাখবে। ঠিক আছে, গঙ্গস্তোত্রমে যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা 5-6টা স্টার মেরে এই প্রশ্নটা অবশ্যই করে যাবে, কারণ এই প্রশ্নটা খুবই প্রত্যেকবার দিয়ে থাকে, যে শ্রী শঙ্করাচার্যের দৃষ্টিতে দেবী গঙ্গার যে মহিমা বর্ণিত হয়েছে তা লেখো। ঠিক আছে, তাহলে গঙ্গার মহিমা বর্ণনা করো, গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। ঠিক আছে, গঙ্গার মহিমা বর্ণিত হয়েছে শঙ্করাচার্যের দৃষ্টিতে, অনেকগুলি প্রশ্নের অ্যান্সার কিন্তু একটি হয়ে থাকে। ঠিক আছে, তাই তোমরা প্রশ্নটি একটু খুব ভালো করে পড়ে নেবে, দেখবে এই প্রশ্নের অ্যান্সারটাই তোমাদেরকে লিখতে হচ্ছে। ঠিক আছে, যে শঙ্করাচার্যের দৃষ্টিতে দেবী গঙ্গার যে মহিমা বর্ণিত হয়েছে, বা গঙ্গার যে মহিমা বর্ণনা করা হয়েছে, বা গঙ্গার মাহাত্ম্য কীর্তন বর্ণনা করা হয়েছে, সেই সম্পর্কে লেখো, একই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, শঙ্করাচার্য গঙ্গাকে কোন কোন বিশেষণে বিশেষিত করেছেন? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, যে প্রশ্নটা প্রায় দিয়ে থাকে, যে ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবর কন্যা। ঠিক আছে, গঙ্গার এই 3টি নামের, গঙ্গার এই যে 3টি নাম, এই 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করতে কখনো কখনো তোমাদের বলা হয়। ঠিক আছে, এই 3টি প্রশ্ন তোমরা যদি গঙ্গা স্তোত্রম থেকে পড়ে রাখতে পারো, তাহলে এই 3টি থেকে তোমরা দেখবে যে কোনো একটি অবশ্যই কমন পাবে। ঠিক আছে, যেহেতু পদ্যাংশ থেকে আর অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার কথা নেই, তাই গঙ্গা স্তোত্রম থেকে তোমরা দেখবে এই 3টির মধ্যে অবশ্যই কমন পাবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা জাস্ট একবার দেখে রাখবে, ভাগীরথী সুখদায়িনী মাতো। ঠিক আছে, ভাগীরথী সুখদায়িনী মা। ঠিক আছে, এখানে বলছে দেখো, গঙ্গার ভাগীরথী নামকরণের মধ্যে যে পৌরাণিক কাহিনী নিহিত আছে সে সম্পর্কে তোমরা লেখো। তোমরা এই প্রশ্নটি কিন্তু জাস্ট একবার দেখে রাখবে। ঠিক আছে, এই প্রথম 3টে প্রশ্ন তোমরা ঝরঝরে খুব ভালো করে যাবে, এবং এই প্রশ্নগুলি জাস্ট একবার দেখে রাখবে। গল্পটা খুব সোজা রয়েছে, দেখতে কোনো আপত্তি নেই, তাই প্রশ্নটা জাস্ট একবার অ্যান্সার তোমরা দেখে যাবে। বাই চান্স পরীক্ষা দিলে তোমরা বানিয়ে লিখতে পারবে। আশা করি তোমরা প্রথম 3টের মধ্যেই অবশ্যই কমন পেয়ে যাবে, যে শ্রী শঙ্করাচার্যের দৃষ্টিতে গঙ্গার মাহাত্ম্য এবং ভীষ্মজননী, ঠিক আছে, ভাগীরথী, মুনিবর কন্যা, এই 3টের মধ্যে থেকে, মানে এই দুটোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা পাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও,
গঙ্গাকে শঙ্কর মৌল বিহারিণী সম্বন্ধের, ঠিক আছে, সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো। তাহলে গঙ্গাকে কেন শঙ্কর মৌল বিহারিণী বলা হয়, সেই সম্বোধনের সার্থকতা তোমাদেরকে প্রতিপাদন করতে বলা হচ্ছে। এই প্রশ্নটা তোমরা একবার দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, দেখে নাও। গঙ্গাকে পতিত উদ্ধারণী বলে সম্বোধন করা তাৎপর্য বর্ণনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিইনি, তবু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একবার দেখে রাখবে। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, গঙ্গা স্তোত্রম থেকে যদি এই দুটো প্রশ্ন দিয়ে থাকে তোমরা কিন্তু নিচে তিনটে থেকে যে কোনো একটা পাবে। ঠিক আছে, গীতা থেকে যেহেতু প্রশ্ন দেবে না, তাই দুটো প্রশ্ন থাকবে, তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। গঙ্গা স্তোত্রের প্রশ্ন করার নিয়মই হচ্ছে একটি লাইন তুলে, অর্থাৎ একটি উক্তি তুলে দেবে এবং একটি এমনি প্রশ্ন থাকবে। ঠিক আছে, সেটা তোমরা মাথায় রাখবে। তাহলে গঙ্গা স্তোত্রে তোমরা এই কটা প্রশ্ন করলে তোমরা কোন পেয়ে যাচ্ছ, তিনটে প্রশ্ন করে নেবে ভালো করে। পরবর্তী আমরা চলে যাবো এবার আমরা যে নাটক রয়েছে, ঠিক আছে, বাসন্তিক স্বপ্ন, খুব ইন্টারেস্টিং এবং সহজ একটি গল্প। ঠিক আছে, নাটক, এই নাটকটা কিন্তু তোমরা ভালো করে রাখবে। ঠিক আছে, নাটকের প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও। নারিকা অপি যুগায়তে, ঠিক আছে, নারিকা অপি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও। বিজয়তাম অস্মাকম অবনীপ উক্তিটি কার? ঠিক আছে, বিজয়তাম অস্মাকম অবনীপ মানে হচ্ছে আমাদের রাজা অবনীপ, অর্থাৎ রাজা, আমাদের রাজার জয় হোক। উক্তিটি কে বলেছিলেন? বৃদ্ধ ইন্দু শর্মা বলেছিল, তোমরা প্রত্যেকেই জানো। পরবর্তী দেখে নাও। অবনীপকে, এখানে অবনীপ বলতে রাজাকে বলা হচ্ছে, রাজা ইন্দ্রবর্মাকে বলা হচ্ছে। বক্তা তার কাছে কেন এসেছিল? তোমরা প্রত্যেকেই জানো, গল্পটা খুব ইন্টারেস্টিং। বক্তা কিন্তু তার মেয়ের বিবাহের জন্য মকরন্দের বিবাহ করছে না, বসন্তকে বিবাহ করতে আছে, সেই সম্পর্কে তোমাদের কিছু 1-1.5 পাতা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষার যে কোনো একটা চরিত্র তোমাদের লিখতে বলা হতে পারে। ঠিক আছে, সেটা কৌমুদী সম্বন্ধে হোক বা কনকলেখা সম্বন্ধে হোক, ইন্দ্রবর্মা সম্বন্ধে হোক। ঠিক আছে, কিন্তু কৌমুদী চরিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কাছে যদি থেকে থাকে কৌমুদী চরিত্র, তোমরা কৌমুদী চরিত্রটা খুব বেশি করে, খুব ভালো করে পড়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আরেকবারও বলে রাখি, তোমাদের যদি এই সমস্ত প্রশ্নে, যে কোনো প্রশ্নের যদি তোমাদের এখানকার অ্যান্সার দরকার থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেখানে তোমাদেরকে কিন্তু টেক্সট করে জানিয়ে দিও, সেখানে তোমাদের যেই নোটসটা দরকার সেই নোটসটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। তাহলে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে থাকে, যে কোনো একটি কথোপকথন তোমাদেরকে দিয়ে থাকতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, যে রাজা ইন্দ্রবর্মা বা কনকলেখার কথোপকথন হতে পারে, বা রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন হতে পারে। ঠিক আছে, দুটো কথোপকথনের মধ্যে যে কোনো একটি কথোপকথন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে বাসন্তিক স্বপ্নম থেকে প্রশ্ন প্যাটার্নে। ঠিক আছে, তাই যে কোনো একটি কথোপকথন তোমরা খুব ভালো করে রাখবে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন। এই প্রশ্নটা একটু করে রাখবে এবং চরিত্র থেকে তোমরা যে কোনো একটি ভালো করে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও। রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম, এবং তার পরবর্তী যে প্রশ্নগুলো জাস্ট একবার করে তোমরা দেখে রাখবে। তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়? ঠিক আছে, এই প্রশ্নটা একবার দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বাসন্তিক স্বপ্নমের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। হ্যাঁ, এবং পরবর্তী তোমরা লাস্ট দেখে নাও। বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তোমাদেরকে বলে দিই, প্রথম 3-4টে পড়লে তো তোমরা কমন পেয়ে যাচ্ছই, কিন্তু পরবর্তীগুলো জাস্ট একবার দেখে রাখবা। এই কারণেই গত 2 বছর সংস্কৃত পরীক্ষা না হওয়ার ফলে তোমাদেরকে কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে 2-3টে মানে 2টো করে এক্সট্রা তোমাদেরকে পড়তে হচ্ছে। ঠিক আছে, জাস্ট পড়তে হচ্ছে। স্টোরিগুলো খুব সোজা রয়েছে, তোমরা কিন্তু পড়ে নেবে, কোনো আপত্তি নাই। বাই চান্স দিয়ে দিলে তোমরা বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের বাসন্তিক স্বপ্নম থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদেরকে আবারও বলে দিই, তোমাদের যদি অন্যান্য প্রশ্নপত্রের অ্যান্সার দরকার পড়ে বা এই সমস্ত প্রশ্নপত্রের অ্যান্সার দরকার পড়ে, তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেখো সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে কিন্তু কমেন্ট করে বা টেক্সট করে জানাতে পারো। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের কিন্তু অ্যান্সার সেখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী আমরা চলে যাব। দেখো, আমরা এর আগে নাটক, গল্প, পদ্যের প্রত্যেকটি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা চলে যাব সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। ঠিক আছে, তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে একটি প্রশ্ন থাকে, সংস্কৃত বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে একটি প্রশ্ন থাকে। ঠিক আছে, তাই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, দেখো জয়দেব আর গীত গোবিন্দ কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে টিকা লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তোমাদের জন্য। এবং মেঘদূত সম্পর্কে টিকা, যেটা তোমরা ক্লাস 11-এ করে রেখেছিলে, প্রত্যেকের হয়তো মনেও রয়েছে, তাই তোমরা যদি ভুলে গিয়ে থাকো একবার জাস্ট মেঘদূত সম্পর্কে একটি গল্পটা মনে রাখবে। কিন্তু তোমাদের শূদ্র সম্পর্কে লেখো বা শূদ্র সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো দিয়ে থাকে, বা কখনো কিন্তু মিচ্ছবাচিক সম্পর্কে টিকা লেখো বা প্রবন্ধ লেখো তোমাদেরকে দিয়ে থাকে। তাই তোমরা শূদ্রক আর মিচ্ছবাচিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য সাহিত্যের ইতিহাস থেকে। তোমরা এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। তোমাদের যদি এই প্রশ্নের অ্যান্সার দরকার পড়ে, তোমাদেরকে আবারও বলছি, তোমরা কমেন্ট করে বা আমাদের ফেসবুক পেজে তোমরা টেক্সট করে জানাতে পারো, সেখানে কিন্তু এই অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও। কালিদাসের নাট্য প্রতিভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্ন তোমরা একবার জাস্ট দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। স্বপ্নবাসব দত্তম সম্পর্কে
সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, এটাও জাস্ট একবার দেখে রাখবে টিকাটা, ঠিক আছে। এবং লাস্ট তোমরা দেখে নাও যে এটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে ভাষা সমস্যা বলতে কী বোঝো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে না দিয়ে থাকতে পারে এবছর, তোমরা তো একবার দেখে রাখবে ভাষা সমস্যা বলতে কী বোঝো। তাহলে এই ছিল তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের প্রথম 3টে ইম্পর্টেন্ট স্টার মার্ক কোশ্চেন, এবং পরবর্তী তোমরা চলে যাবে সংস্কৃত বৈদিক সাহিত্যের ইতিহাস, ঠিক আছে। বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যেটা করে রাখবে, দেখো তোমাদের কিন্তু আবারও বলে দিই, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদেরকে একটি প্রশ্ন দেওয়া থাকে, বৈদিক থেকে একটি দেওয়া থাকে, দুটির মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হয়। তাই তোমরা যদি সংস্কৃত সাহিত্য যার বেশি সোজা লাগে তার সংস্কৃত সাহিত্যটাই পড়ে নিলে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে, এক গ্যারেন্টি দিচ্ছি তোমরা এখান থেকেই কমন পাবে, ঠিক আছে। তোমরা চাইলে বৈদিক সাহিত্যের ইতিহাস না পড়লেও পারো, বা যাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস কঠিন লাগে তারা বৈদিক সাহিত্যের ইতিহাসটা ভালো করে পড়বে, সংস্কৃত সাহিত্যের ইতিহাসটাকে ছেড়ে দেবে, ঠিক আছে। এরকমভাবে পড়বে, একবারে সমস্ত পড়ে গিয়ে লাভ নাই, ঠিক আছে। বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করে রাখবে একবার দেখে নাও। প্রাচীন ভারতের গণিত চর্চা সম্পর্কে একটি নাতিদুর্গ প্রবন্ধ রচনা করো, ঠিক আছে। তাহলে প্রাচীন ভারতের গণিত চর্চাটা কিন্তু একটি ইম্পর্টেন্ট, এবং আয়ুর্বেদ চর্চা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে। এই দুটোর মধ্যে কিন্তু একটা খুবই দেওয়ার চান্স রয়েছে এবছরে। পরবর্তী তোমরা দেখে নাও, আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদুর্গ প্রবন্ধ লেখো, প্রায় বছরে কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। সংস্কৃত বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যদি এই 3টে প্রশ্ন করে রাখতে পারো, সাহিত্যের ইতিহাস যদি তোমাদের মুখস্থ নাও হয়ে থাকে কোনো আপত্তি নেই, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা করতে হয়, তাই তোমরা এই 3টে থেকে কিন্তু একটা কমন পাবে, তোমরা একটা লিখে নেবে, তাহলে তোমাদের হয়ে গেল 5 নম্বর, ঠিক আছে। তাই তোমরা এই 3টে ভালো করে নিও। পরবর্তী এই প্রশ্নটা তোমরা জাস্ট একবার দেখে যাবে, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু, ঠিক আছে। চিকিৎসা শাস্ত্রটা অতটা ইম্পর্টেন্ট নেই, তোমরা একবার জাস্ট দেখে যাবে। এবং সুশ্রুত সংহিতাটা কিন্তু এবছরের জন্য একটু ভালোই ইম্পর্টেন্ট রয়েছে, তাও তোমরা একবার দেখেই যাবে। সুশ্রুত সংহিতা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস ও বৈদিক সাহিত্যের ইতিহাসে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এক্সট্রা কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলির মধ্যে তোমাদেরকে একটা দুটো দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটি পরীক্ষায় করবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের সাহিত্যের ইতিহাস বা বৈদিক সাহিত্যের ইতিহাস। পরবর্তী আমরা চলে আসবো ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব তোমরা যারা বুঝতে পারো না অনেকে, কিন্তু ভাষাতত্ত্ব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নও রয়েছে, ঠিক আছে। খুব কমন আসে, বা কিছু টপিক রয়েছে যে কোন করে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভাষাতত্ত্ব থেকে তোমরা কোন কোন প্রশ্ন পড়বে দেখে নাও। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নিদর্শন করো বা নির্ধারণ করো, ঠিক আছে। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের যে স্থান রয়েছে সেটা তোমাদেরকে নির্ধারণ করতে বলা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। ভাষাতত্ত্ব একটা ইম্পর্টেন্ট বিষয় কি বা খুব সোজা জিনিস কি, ভাষাতত্ত্ব থেকে 3টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা 3টিতে 2টো কমন পেয়ে যেতে পারো, বা একটা কমন পাবাই, এটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। তাই প্রথম প্রশ্নটা তোমরা করে রাখবে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীটা তোমরা দেখে নাও, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তাহলে ভারতীয় আর্য ভাষার যে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তর সম্পর্কে তোমাদের কিন্তু আলোচনা করতে বলা হচ্ছে। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুটো থেকে তোমরা কিন্তু যে কোনো একটা পাচ্ছই। এবং প্রায় বছরে যে প্রশ্নটা ঘুরিয়ে ফিরে দেওয়া থাকে, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও তার সংক্ষিপ্ত পরিচয়, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় কখনো যদি এটা না দিয়ে তোমাদেরকে এটা দিয়ে হলো যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 2টি প্রধান শ্রেণী ও 10টি উপশ্রেণীর নাম, ঠিক আছে। তাহলে একটি কেন্তুম একটি শতম, 2টি প্রধান শ্রেণী কী কী, একটি হচ্ছে কেন্তুম শ্রেণী, একটি শতম শ্রেণী, ঠিক আছে। তার যে 10টি উপশ্রেণী মানে তার যে 10টি ভাগ, ঠিক আছে, 10টি পয়েন্ট, সেটাই কিন্তু এখানে বলা আছে যে 10টি শাখা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটাই তোমাদের 2টি প্রধান শ্রেণী বা 10টি উপশ্রেণী দেখে না কেন, দুটোর প্রশ্নের অ্যান্সার কিন্তু একই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের ভাষাতত্ত্ব থেকে যে 3টে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সংস্কৃতের স্থান নির্ধারণ করো, ঠিক আছে, নির্ধারণ করো, আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো ভারতীয় আর্য ভাষার, এবং 2টি প্রধান শ্রেণী বা 10টি উপশ্রেণী বা 10টি শাখার তোমরা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর আলোচনা করো, ঠিক আছে। তোমাদেরকে পরবর্তী একটা প্রশ্ন দেখে নাও, যে কেন্তম গুচ্ছ সপ্তম গুচ্ছ কি, এদের পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটার অ্যান্সারের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তাহলে কেন্তম গুচ্ছ কি তোমরা লিখে নিলে 2-4 লাইন, শতম গুচ্ছ কি তোমরা লিখে নিলে। তাহলে এদের যে পরিচয়, কেন্তুমের যে 4টি ভাগ বা এর যে 6টি ভাগ, এটাই কিন্তু এই 10টি ভাগের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এই দুটো প্রশ্নের অ্যান্সার একই, কিন্তু এখানে তোমরা কেন্তুম গুচ্ছ কি শতম গুচ্ছর যে ছোট্ট 4-5 লাইন করে লিখতে হয়, সেটা এই নোটসে লিখতে হবে না, সেটা এই নোটসে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু দুটোরই অ্যান্সার কিন্তু একই, ঠিক আছে। তোমাদেরকে আলাদা করে দিয়ে দিলাম, কারণ অনেকে বুঝতে পারে না, সেই জন্য প্রশ্নটা আলাদা করে দিয়ে দিলাম, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে একবার ভালো করে বুঝিয়েও দিলাম। লাস্ট প্রশ্ন তোমরা জাস্ট একবার দেখে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন নয় অতটা, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে। তাই এই প্রশ্নটা একবার দেখে রাখবে। তাহলে ভাষাতত্ত্ব থেকে তোমরা যদি এই 3টে প্রশ্ন করে রাখো, তোমাদের এইটা দিলেও তোমরা মাথা কাছে একটু যারা বুঝতে পারো তারা লিখতে পারবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের ভাষাতত্ত্ব। আমরা কিন্তু সাজেশনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমি আবারও বলে দিই, তোমাদের যদি এই সমস্ত প্রশ্নগুলির অ্যান্সার দরকার পড়ে,
নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে সংস্কৃত শিক্ষানিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে টেক্সট বা কমেন্ট করতে পারো, সেখানে গিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, লাস্ট আমরা যেখান থেকে করে রাখবো যে প্রশ্নগুলোর অ্যান্সার আমাদেরকে লিখতে হয় ভাব সম্প্রসারণ। ঠিক আছে, ভাব সম্প্রসারণ কিন্তু তোমরা যেগুলো করে রাখবে, গীতাটা তোমাদের বাদ গেছে বড় প্রশ্ন ঠিকই, কিন্তু গীতা থেকে ভাব সম্প্রসারণ বাদ যায়নি। ঠিক আছে, তাই ভাব সম্প্রসারণ কিন্তু গীতা থেকে আসবেই। গীতা থেকে কিন্তু ভাব সম্প্রসারণ আসে, গঙ্গা স্তোত্রম থেকে আসে, আর তোমাদের বনগত গুহা থেকে আসে, কিন্তু ভাব সম্প্রসারণ থেকে কিন্তু গীতাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ভাব সম্প্রসারণে তোমরা কী কী করে রাখবে দেখো। ভাব সম্প্রসারণে তোমরা ভয় পাবে না কেউ, প্রত্যেকে প্রশ্নটা কিন্তু সংস্কৃত থাকে, অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে বাংলায় লিখতে হয়। ঠিক আছে, ভাব সম্প্রসারণের অ্যান্সারটা তোমরা বড় করবে না, এর মার্কস থাকে 4, কিন্তু অ্যান্সারটা তোমরা এক পাতা বা এক পাতা একটু ছোটো হলেও চলবে, কিন্তু হাফ পাতার থেকে একটু বড় করবে। ঠিক আছে, এক পাতা করার, তার বেশি কিন্তু তোমরা করবে না। ভাব সম্প্রসারণ খুব একটা বড় লিখতে হয় না। ঠিক আছে, এই নোটসের মতনই একটা শ্লোকের বা লাইনের ব্যাখ্যা লিখতে হয়, এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো উৎস লিখতে হয় না। তাই তোমাদেরকে যেগুলো আলোচনা করছি, তোমাদের কাছে যদি এই সমস্ত না থেকে থাকে, তোমরা কিন্তু আমাদেরকে জানিও, এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, খুব ছোট্টর উপরে রয়েছে। প্রথমটা দেখে নাও, তস্মাদ আসক্ত সততং কার্যং কর্ম সমাচার। ঠিক আছে, কোথা থেকে দিয়েছে? কর্ম করতে হবে, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, গীতা থেকে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাব সম্প্রসারণটা। পরবর্তীটা দেখে নাও, ন কর্মনাম অনারম্ভ্যান নোস্কর্মং পুরুষ স্নুতে। ঠিক আছে, এটাও কিন্তু গীতা থেকে রয়েছে। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, পরবর্তী তোমরা দেখে নাও, ত্রিভুবন সারে বসুধা হারে তমস্যে গতির মম খলু সংসারে। এটা কিন্তু গঙ্গা স্তোত্রম থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি হচ্ছে 3টে ভুবনের সার, বসুধার মানে পৃথিবীর কণ্ঠহার। ঠিক আছে, তুমি গতি আমার, খলুর সংসারে আমার, সংসারে কিন্তু তুমি একমাত্র গতি। এটা কিন্তু শঙ্করাচার্য গঙ্গাকে প্রণাম করে বলছিল। ঠিক আছে, এই প্রশ্নের ব্যাখ্যা কিন্তু তোমাদেরকে দিতে হবে ভাব সম্প্রসারণ। ঠিক আছে, তাহলে তোমাদের গঙ্গা স্তোত্রম থেকে যদি কোনো ভাব সম্প্রসারণ দেওয়া থাকে, তাহলে তোমাদের এটা দেওয়া থাকবে, দেখে নেবে, এবং তোমাদের যদি গীতা থেকে থাকে, এই দুটোর মধ্যে থেকে কিন্তু তোমরা যে কোনো একটা পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী তোমরা দেখে নাও, গঙ্গা স্তোত্রের পরবর্তী তোমরা কোন ভাব সম্প্রসারণটা করবে। তব চেন্মাত স্রোতস্নাত পুনরূপে জঠরে সৌপি ন জাত। ঠিক আছে, তব চেন্মাত স্রোতস্নাত, মানে তোমার কাছে যারা স্রোতে স্নান করেন তারা কিন্তু পরবর্তীকালে মায়ের কোলে বা মায়ের জঠরে জন্মগ্রহণ করতে হয় না তাদের। ঠিক আছে, এটা কিন্তু গঙ্গাস্তোত্রম থেকে দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নের ভাব সম্প্রসারণটা তোমরা ভালো করে রাখবে। তোমাদের আবারও বলে দিই, এই সমস্ত প্রশ্নের ভাব সম্প্রসারণের অ্যান্সার যদি দরকার পড়ে আমাদের কিন্তু জানিও কমেন্ট বক্সে বা টেক্সটে। ঠিক আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জানিয়ে দিও, সেখানে কিন্তু, বা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, লাস্ট তোমরা যেগুলো জাস্ট একবার দেখে রাখবে, ততয়ং দ্রুততরং ক্রমান্নগরং নিবৃত্ত। ঠিক আছে, তারপর সে তাড়াতাড়ি করে ক্রমান্নগরং নিবৃত্ত, নগরের দিকে বেরিয়ে গেল। কি থেকে দেওয়া হচ্ছে তোমরা বুঝতেই পারছো, এটা বনগত গুহা থেকে বলা হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট একবার তোমরা দেখে রাখবে। লাস্ট তোমরা যে ভাব সম্প্রসারণটা একবার জাস্ট চোখ বুলিয়ে যাবে, দেখে নাও, ইন্দ্র মুকুট মণিরাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য সারণ্যে। ঠিক আছে, ইন্দ্রের মুকুট মণিরাজিত দ্বারা তোমার দ্বারা শোভিত। ঠিক আছে, এই যে এটা রয়েছে, এটা গঙ্গা স্তোত্রম থেকে রয়েছে। এই প্রশ্নটাও কিন্তু, এই ভাব সম্প্রসারণটাও কিন্তু তোমরা একবার জাস্ট দেখে রাখবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। যেগুলি স্টার মার্ক রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে, যেগুলো স্টার মার্ক নেই তোমাদেরকে আগেই বলেছিলাম, সেগুলো কিন্তু জাস্ট একবার তোমরা দেখে রাখবে। তাহলে এই গেল তোমাদের ভাব সম্প্রসারণ বলো, সাহিত্যের ইতিহাস বলো, বা যে কোনো গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ থেকে প্রশ্নপত্র। ঠিক আছে, এইগুলি করলে কিন্তু তোমরা যে সমস্ত নোটসগুলো লিখতে হয় তোমরা কিন্তু সেগুলো কমন পেয়ে যাবে। এবার পালা থাকলো তোমাদের কি, এবার পালা থাকলো তোমাদের ব্যাকরণের সাজেশন। ঠিক আছে, তোমরা অনেকেই বলেছিলে, তো ব্যাকরণের সাজেশনের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং তোমাদের যদি পরিনিষ্ঠিত রূপ, কারক, সমাস, এই সমস্তগুলো যদি তোমাদের দরকার পড়ে, সেগুলো কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো। সেই ভিডিওগুলো দেখবে আমি আপলোড করে দিয়েছি বা লিঙ্ক দেওয়া রয়েছে, তারপরে তোমরা সমস্ত কিন্তু এগুলো ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, বা তোমাদের যদি দরকার পড়ে আমাদের কিন্তু আবার টেক্সট করে জানিয়ে দিও, সেখানে কিন্তু তোমাদেরকে ভালো করে দিয়ে দেওয়া হবে যে কোন কোন সাজেশনগুলো পড়লে তোমরা কারক পারবে, সমাস পারবে, পরিনিষ্ঠিত রূপ পারবে, এক কথায় প্রকাশ পারবে, শব্দযুগলের অর্থ পার্থক্য পারবে, সংস্কৃত অনুবাদ পারবে। এগুলো কিন্তু তোমাদের যদি কোনো মানবই থেকে থাকে দেখবে হাজার হাজার রয়েছে এক কথায় প্রকাশ। ঠিক আছে, অতগুলো পড়তে হয় না, বেশ কিছু এক কথায় প্রকাশ 50-60টা পড়লে কিন্তু তোমাদের কমন চলে আসে। কারক কিন্তু তোমাদের 30টা করলে কমন চলে আসে, সমাস কিন্তু তোমাদের 45টা করলে কমন চলে আসে। ঠিক আছে, এরকম করে তোমার আমাদের কিছু সাজেশন রয়েছে, এগুলো যদি তোমাদের দরকার পড়ে আমাদের জানিও, বা নিচে বা পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আপলোড করে দেবো, তোমরা সেগুলো ভালো করে ফলো করে নেবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের সংস্কৃত বিষয়ের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এই সমস্ত প্রশ্নের কখনো দরকার পড়ে বা প্রশ্নের অ্যান্সার দরকার পড়ে আমাদের পেজে কিন্তু জানিয়ে দিও, তাহলে তোমাদের কিন্তু সমস্ত অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে।
তোমাদের আবারও বলে দিই, এই প্রশ্নের অ্যান্সারগুলি তোমরা একটু ভালো করে রাখতে পারো। পরীক্ষায় তো তোমাদের যাই প্রশ্ন দেখে না কেন তোমরা দেখবে এখান থেকে সমস্ত কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাই আর দেরি না করো, তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো জাস্ট একবার ভালো করে চোখ মিলিয়ে নিও, যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশন, লাস্টের বা শেষের দিকে দেওয়া হয়। এর আগের ভিডিওতে তোমরা প্রত্যেকেই জানো, এর আগের ভিডিওতে আমরা সংস্কৃত সম্পর্কে যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন রয়েছে 100টি, প্রত্যেকটি অধ্যায় থেকে 100টি শর্ট প্রশ্ন আলোচনা করেছি। তোমাদের যদি সেটা দরকার পড়ে নিজের ডিসক্রিপশন বক্সে দেখবে তার লিঙ্ক রয়েছে, বা আমাদের ভিডিও প্লেলিস্টে সেটা আপলোড করা রয়েছে, ঠিক আছে? তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন ও প্রশ্ন উত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্যান্য বিষয়ে সাজেশন বা নোটস দরকার পড়ে সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।